আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, আবু সাঈদ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশকে আলটিমেটাম। কোটা আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বেরোবি শিক্ষার্থী আবু সাঈদকে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে পুলিশকে আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। এরপর জানাবো, গত বছর বাংলাদেশের রাজনৈতিক নেতাদের সন্ত্রাসবাদের নামে শেখ হাসিনা আটক করেছিল, জানালো মার্কিন প্রতিবেদন। বাংলাদেশে 2023 সালে আন্তর্জাতিক সন্ত্রাসী হামলার কোনো ঘটনাই ঘটেনি, যদিও রাজনৈতিক বিরোধী দলের নেতাদের সন্ত্রাসবাদের নামে আটক করা হয়েছে। এছাড়াও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধেও রয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড পরিচালনার অভিযোগ। 2023 সালে মার্কিন সন্ত্রাসবাদ প্রতিবেদনে বাংলাদেশ এ সম্পর্কে এমন তথ্য উঠে এসেছে। জানাবো, বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা ইস্যুতে অবস্থান জানালো আমেরিকা। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতনের অভিযোগ তুলে একাধিকবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়েছে। এবার এ বিষয়টি হোয়াইট হাউসের ব্রিফিংয়ে উঠে এসেছে। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের অবস্থানও জানতে চাওয়া হয়েছে। সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে আমেরিকার অবস্থান জানিয়েছে হোয়াইট হাউস। এদিকে ট্রাম্পের অভিষেকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ, অংশগ্রহণ নিয়ে দোটানা। প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ডোনাল্ড ট্রাম্প চীনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। ট্যারিফ অর্থাৎ করের বোঝা চাপিয়ে দিয়েছেন দেশটিকে দাবিয়ে ফেলার জন্য। কিন্তু লোক দেখানো সব কথা থেকে সরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি আগামী 20 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন। ওই দিন শপথ অনুষ্ঠান ঘিরে বিশ্ব নেতাদের যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। এবারে জানাবো, ইমেইলে ভারতে একাধিক স্কুলে আবারও বোমা হামলার হুমকি। ভারতের দিল্লিতে একাধিক স্কুলে আবারও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। শুক্রবার 13 ডিসেম্বর এক ইমেল বার্তায় এই হুমকি দেওয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ এখনও সন্দেহজনক কিছু পায়নি। খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির। এবং সর্বশেষ জানাবো, পৃথিবীর 30 লাখ নদীর প্রতিটি নিয়ে 35 বছরের গবেষণা প্রকাশ, হতবাক বিজ্ঞানীরা। বিশ্বজুড়ে বয়ে চলা প্রায় 30 লাখ নদী দ্রুততার সঙ্গে অপ্রত্যাশিতভাবে পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এতে পানযোগ্য পানির সংকট থেকে শুরু করে আকস্মিক বন্যার ঝুঁকি সবকিছুর উপর গভীরভাবে প্রভাব ফেলতে শুরু করেছে। নতুন এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আবু সাঈদ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশকে আলটিমেটাম। কোটা আন্দোলন পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বেরোবি শিক্ষার্থী আবু সাঈদকে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে পুলিশকে আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার 12 ডিসেম্বর বিকাল 4টায় বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে শহীদ আবু সাঈদ হত্যার বিচারের দাবিতে এক মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের দাবি, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পুলিশ সদস্যরা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। মামলার আসামিদের আইনের আওতায় না এনে দীর্ঘসূত্রিতা তৈরি করতে চাইলে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মহানগর সদস্য সচিব রহমত আলী বলেন, আবু সাঈদ হত্যায় জড়িতদের পুলিশ সদস্যদের দ্রুত গ্রেপ্তার না করলে সংগ্রামী ছাত্র জনতা রংপুরে পুলিশকে মেনে নেবে না। এই হত্যাকাণ্ড পুলিশ সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে রংপুরের মাটিতে কোনো পুলিশেরই জায়গা হবে না, তাদের অবাঞ্ছিত ঘোষণা করা হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, এ মানববন্ধন থেকে হুঁশিয়ারি করে
দিতে চাই দ্রুত আসামিদের গ্রেপ্তার করা না হলে পুলিশের বিরুদ্ধে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ফ্যাসিস্ট সরকারের অনুগতরা পুলিশ প্রশাসনে বহাল থাকায় আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে অবস্থান করছে। আবু সাঈদ হত্যার সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা মদদ দিয়েছে তাদেরকেও আইনের আওতায় আনতে ব্যর্থ হয়েছে পুলিশ। এর আগে গত 18 আগস্ট আবু সাঈদ হত্যাকাণ্ডে পুলিশের সাবেক আইজিপি 17 জনের নাম উল্লেখ সহ 30 থেকে 35 জনের অজ্ঞাতনামা আসামিদের নাম উল্লেখ করে মামলা করে আবু সাঈদের বড় ভাই রমজান আলী, পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বেরবির সাবেক ভিসি হাসিবুর রশিদ, সাবেক প্রক্টর শরীফুল ইসলাম সহ 7 জনের নামে মামলায় নথিভুক্ত করার জন্য সম্পূরক এজাহার করেন তিনি। আদালতের আদেশে তাদেরও ওই মামলায় নামীয় এজাহারভুক্ত আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এছাড়াও রংপুর মহানগর পুলিশের এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও বেরবির সাবেক প্রক্টর শরীফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বছরে বাংলাদেশের রাজনৈতিক নেতাদের সন্ত্রাসবাদের নামে আটক করা হয়েছে। মার্কিন প্রতিবেদন, বাংলাদেশে 2023 সালে আন্তর্জাতিক সন্ত্রাসী হামলার কোনো ঘটনাই ঘটেনি, যদিও রাজনৈতিক বিরোধী দলের নেতাদের সন্ত্রাসবাদের নামে আটক করা হয়েছে। এছাড়াও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধেও রয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড পরিচালনার অভিযোগ। 2023 সালে মার্কিন সন্ত্রাসবাদ প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে। এছাড়াও গত বছর সরকার কঠোরভাবে জঙ্গিদের দমনের চেষ্টা করেছে, বিশেষ করে আল কায়দা, আনসারুল্লাহ বাংলা টিম, এসআই সংশ্লিষ্ট নব্য জামাতের সদস্যদের আটক করা হয়েছে। মার্কিন প্রশিক্ষিত বাংলাদেশ পুলিশ কমিউনিটি একাধিক সন্দেহভাজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে মে মাসে কুকিসিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের জাতিগত বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের হামলায় বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও পার্বত্য জেলা চট্টগ্রামে 2 সৈন্য নিহত হয়। মার্চে একই ধরনের হামলায় আরেক সেনা নিহত হয়েছে। এছাড়াও প্রতিবেদনে বলা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের বিষয়টিও তুলে ধরা হয়। এতে বলা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করে সাইবার নিরাপত্তা আইন নামকরণ করা হয়েছিল, যা অনলাইনে সম্ভাব্য সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে করা হলেও মূলত বেসরকারি নাগরিকদের মতো মত প্রকাশের স্বাধীনতা চর্চাকে এর দ্বারা হয়রানি এবং গ্রেপ্তার করার অনুমতি দেয় বিগত সরকার। বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা ইস্যুতে অবস্থান জানালো আমেরিকা। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতনের অভিযোগ তুলে একাধিকবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়েছে। এবার এ বিষয়টি হোয়াইট হাউসের ব্রিফিংয়ে উঠে এসেছে। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের অবস্থানও জানতে চাওয়া হয়েছে। সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে মার্কিন অবস্থান জানিয়েছে হোয়াইট হাউস। বৃহস্পতিবার 12 ডিসেম্বর হোয়াইট হাউসের ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্ন করা হয়। ব্রিফিংয়ে জানতে চাওয়া হয়, গত কয়েক সপ্তাহ ধরে দেশজুড়ে কয়েকটি আমেরিকান হিন্দু গোষ্ঠী হোয়াইট হাউসের বাইরে প্রতিবাদ জানিয়ে আসছে। তারা শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে হিন্দুদের হত্যা ও মন্দিরে হামলার অভিযোগ করে আসছে। এ বিষয়ে প্রেসিডেন্ট অবগত কিনা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘ সম্মেলনে সাইডলাইনে বৈঠকে এ বিষয়টি নিয়ে তিনি উত্থাপন করেছেন কিনা। বিষয়টি হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পরিচালক অ্যাডমিরাল জন কির্বি বলেন, আমরা বিষয়টি অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করছি, এমনকি প্রেসিডেন্টও বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এ সময় তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে পড়েছে। আমরা চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য তাদের আইন প্রয়োগকারী এবং নিরাপত্তা পরিষেবার সক্ষমতা বাড়াতে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। কির্বি বলেন, আমরা বাংলাদেশি নেতাদের সঙ্গে আমাদের আলোচনার সময় ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়টি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা স্পষ্ট করে উল্লেখ করেছি। অন্তর্বর্তীকালীন সরকারও বারবার ধর্ম বা
জাতি নির্বিশেষে সবার নিরাপত্তার বিষয়ে প্রতিশ্রুতি দিয়ে আসছে। এর আগে মঙ্গলবার 10 ডিসেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে ভারত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার বিষয়ে প্রশ্ন করা হয়। ব্রিফিংয়ে জানতে চাওয়া হয়, ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে সফর করেছেন। বাংলাদেশ ও ভারতের উভয়ই ভারতের অভ্যন্তরে বাংলাদেশের একটি কূটনৈতিক মিশনে সহিংস হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এ হামলার ঘটনা এবং বাংলাদেশকে কেন্দ্র করে ভারতকে ক্রমবর্ধমান আগ্রাসী বক্তব্য নিয়ে আপনাদের কোনো মন্তব্য আছে কিনা জবাবে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, আমরা চাই শান্তিপূর্ণভাবে সব পক্ষ তাদের মধ্যকার বিরোধ সমাধান করবে। ট্রাম্পের অভিষেকে শি জিনপিংকে আমন্ত্রণ, অংশগ্রহণ নিয়ে দোটানা। প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ডোনাল্ড ট্রাম্প চীনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। ট্রাম্পের বোঝা চাপিয়ে দেশটিকে দাবিয়ে ফেলবেন বলে জানিয়েছেন, কিন্তু লোক দেখানো সব কথা থেকে সরে এসেছেন তিনি। আগামী 20 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প। ওই দিন শপথ অনুষ্ঠান ঘিরে বিশ্ব নেতাদের যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। অনুষ্ঠানে একজন অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, কিন্তু চীনা প্রেসিডেন্ট ট্রাম্পের সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করতে পারেন বলে জানিয়েছে এবিসি নিউজ। মার্কিন এই গণমাধ্যম বলছে, শপথ অনুষ্ঠানে যোগ দেওয়া শি জিনপিং এর কাছে অনেক বেশি ঝুঁকিপূর্ণ, আর এই অনুষ্ঠানে যোগ দিলে যে দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো হবে সেটা নিশ্চয়ই নয়। ট্রাম্পের ভবিষ্যৎ প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট শপথ অনুষ্ঠানে শি জিনপিং এর আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ওয়াশিংটনে চীনা দূতাবাস এ নিয়ে কিছু জানায়নি, যদিও বিশ্লেষকেরা বলছেন শি জিনপিং আসবে না বলেই মনে হচ্ছে, কারণ অতিথি তালিকায় তাইওয়ানের প্রেসিডেন্টও থাকতে পারেন। এবার মার্কিন রাজনীতিবিদদের উপস্থিতিতে শি জিনপিংকে নিশ্চিতভাবেই অস্বস্তিতে ফেলবে। এছাড়াও ট্রাম্প তো চীনা পণ্যের উপর 60% ট্যারিফ আরোপের ঘোষণা দিয়েই রেখেছেন। সেক্ষেত্রে শি জিনপিং যদি ওই অনুষ্ঠানে যোগ দেন তাহলে তা হবে বোকামি, আর বেইজিং এটা মেনে নেবে না। আবার চীনা নেতার সম্মান ও নিরাপত্তা নিয়ে দেশটিতে কর্মরত কর্মকর্তারা বারবারই সচেতন, তাই তারাও এ নিয়ে রাজি হবে না বলেই মনে করছেন বিশ্লেষকেরা।